দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব সম্প্রতি বাংলাদেশের অর্থনীতি যে জ্বালানি সংকটের চাপে রয়েছে সেই বিষয়টি নিয়ে। আর সেই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের একটি স্বনামধন্য ব্যবসায়িক গ্রুপ এবিএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ সাদাত আহমেদ। একই সঙ্গে তার আরেকটি পরিচয় আছেন, তিনি বাংলাদেশের সিএনজি স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। ধন্যবাদ। যে আমরা তো দেখছি যে বাংলাদেশের অর্থনীতি এখন সবচেয়ে যেটি চাপে আছে সেটি হচ্ছে জ্বালানি সংকট নিয়ে। তো শিল্প কলকারখানার চাকা বন্ধ হয়েছে, একই সঙ্গে এই সমস্যার কারণে বাংলাদেশের পরিবহন সেক্টরেও সমস্যা হয়েছে। একই সঙ্গে আমরা যদি দেখি আমাদের বাসা বাড়িতে, রান্নাঘরে, দেশের রেস্তোরাঁ খাতও কিন্তু এই গ্যাসের অভাবে বা সংকটে নানানমুখী চাপ তৈরি হয়েছে। তো এ কারণে আমরা ভাবছি যে আজকের আলোচনাটা আমরা এই সংকট যে শুরু হয়েছে বা দীর্ঘদিন ধরে এই সংকটটি চলে আসছে, এটির সমাধান আসলে কিভাবে হতে পারে। যেহেতু আপনি এই বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট, এই জন্য আপনার কাছ থেকে আমরা একটু সুপারিশ শুনব এবং সংকটের নেপথ্যে আসলে কারণটা কি সেটি আপনি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আপনি একটু বলবেন সে বিষয়টি। আর আলোচনার সুবিধার্থে আমরা বিষয়টি আলোচনা করতে চাই প্রথমে হচ্ছে ফুয়েল দিয়ে, অর্থাৎ জ্বালানি তেলের সমস্যাটা কোথায়, তারপর আমরা এলএনজি, তারপর আমরা সিএনজি, এই তিনটি ধাপে আমরা আলোচনাটা করতে চাই। তো সেক্ষেত্রে শুরুতে আপনার কাছে একটু জানতে চাই যে জ্বালানি তেলের যে ক্রাইসিস, আমরা কিছুদিন আগে দেখলাম যে পেট্রোল পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে না, সিএনজি চাপ কম, সেখানে মিলছে না। তো আসলে এই সমস্যাটার পেছনে সেটি আসলে মূল কারণটা কি, নেপথ্যের কারণটা কি? যে এটি কি শুধুমাত্র এলএনজি আমদানির, জ্বালানি তেল আমদানি জটিলতার কারণেই, নাকি সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে কিংবা ব্যাংকিং সেক্টরের কোনো প্রভাব এখানে আছে কিনা সেটি একটু বলবেন। ধন্যবাদ। আপনার কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং, বেশ দীর্ঘায়িত। বাট জিনিসটা হচ্ছে, আমরা যদি প্রথমত চিন্তা করে দেখি যে কয়েকদিন আগে আমরা যেটা ফেস করছি পেট্রোল পাম্পগুলায় যে তেলের সংকট, এখন আপনাকে বুঝতে হবে যে আমাদের এখানে বাংলাদেশে আমরা যে তেল ইম্পোর্টটা করি, ইম্পোর্ট করার পরে এই তেলের কি কি ব্যবহার হয়। শুধু যে পেট্রোল পাম্পের কাছে তেল আসে এটা না, আমাদের তেল দিয়ে আমাদের ইলেকট্রিসিটি, আমাদের গ্যাস, অনেক কিছুই সাপোর্ট করা হয়। তো এখন যদি আপনি মনে করেন যে তেলের সংকটটা তখন কেন হয়েছিল বা কিসের জন্য হয়েছিল, আমি এক সাইডে ব্লেম করতে পারবো না। ইট ইজ দ্য টোটাল মেকানিজম বা একটা সিস্টেম। তো সিস্টেমে যদি বলি যে প্রথমত আমাকে বলতে হবে যে তখন যে সরকার ছিল বা বিগত সরকার যেটা 17 বছরে যেই ড্যামেজটা করে গেছে, বা তারপরে আমাদের যে একটা ইন্টারিম সরকার ছিল, তারা হয়তো কোনো ফোরসাইটনেস বা ফোর্সই করে নাই। বাট একটা মেকানিজম চালানোর জন্য আপনার যারা এটার মধ্যে মানে সিনিয়র্স অ্যান্ড অফিসার্স যারা এই ডিপার্টমেন্টে আছে, তাদের একটা ফোর্সই থাকতে হবে, স্টাডি থাকতে হবে যে আমরা সামনে 15 মাসে বা 2 বছরে কি করব। তো এখন আপনি বলছেন যে তেল যখন ইম্পোর্ট হয়েছে শর্টেজ কেন হলো বা সাপ্লাইটা কেন হয়নি। আপনার বুঝতে হবে যে আমরা সবাই জানি ইরানের একটা যুদ্ধ চলছে আমেরিকার সাথে। এই যুদ্ধটা কিন্তু পুরো ওয়ার্ল্ডে এফেক্ট করছে, নো ম্যাটার হোয়াট। এটা আপনাকে কনসিডার করতে হবে যে এটা থেকে শিপমেন্টের একটা ডিলে আছে। সেকেন্ড অফ অল, আপনি তেলটা এনে অনেক খাতে ব্যবহার করছেন। তো যখন এইগুলো খাতে ব্যবহার করছেন, আপনার দেখতে হবে ইলেকট্রিসিটি যখন আমরা সাপোর্ট দিচ্ছি তেল থেকে বা গ্যাস করছি, আমরা কতটুকু করতে পারছি। আমাদের ইলেকট্রিসিটি কি অপচয় হচ্ছে না? এটা কি আমরা সাধারণ জনগণের কি দায়িত্ব না যে আমরা একটু সচেতন হই? আমরা কি শুধু সরকারকে ব্লেম করলে হবে না। তো একই সাথে আপনার গ্যাসের ক্ষেত্রেও সেম। আর আপনি যে বলছেন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিগুলো ক্যাপটিভ পাওয়ার বেসড, ক্যাপটিভ পাওয়ার, তাদের একটা মিনিমাম পিএসআই, মিনিমাম গ্যাস পাওয়ার কথা, কিন্তু তারা পাচ্ছে না। অ্যান্ড না পাওয়ার কারণে তারা বন্ধ হতে বাধ্য হচ্ছে, যেটা আমাদের ন্যাশনাল ইনকাম বা ন্যাশনাল ট্রেজারিতে এফেক্ট ফেলছে। কেন? আমাদের
সোর্স অফ ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিগুলো যখন এক্সপোর্ট করছে আমরা ফরেন কারেন্সি রেভিনিউ পাচ্ছি। তো জিনিসটা হচ্ছে যে ইটস আ চেইন, ইটস আ সার্কেল, ইটস আ চেইন। তো একটার সাথে একটা রিলেটেড, ইন্টার রিলেটেড। তো এখন তেলটাকে আমি মনে করি যেটা আপনি যদি বলেন যে তেলের প্রবলেমগুলো কি, যেরকম আমরা বাংলাদেশে তেল ইম্পোর্ট করি এলসির অ্যাগেনস্টে, হ্যাঁ, লেটার অফ ক্রেডিট। তো আপনি আমার জানা মতে আপনি এলসি দিয়ে তেল আটকাতে পারেন না, কেন তেল প্রত্যেক দিন দাম বাড়ছে কমছে, ওঠানামা করছে। হ্যাঁ। তো আপনার এটা সরকারের উচিত, ইট শুড বি ফ্লেক্সিবল, স্পট বাই হোক বা ডাইরেক্ট পেমেন্ট হোক, যে কোনো মেথড হতে পারে। এটা ব্যাংকিং সেক্টর ওরা ভালো বলতে পারবে, বাট যে কোনো মেথড হতে পারে। বাট এলসি দিয়ে আপনি একটা তেল পারচেস করতে পারেন না। আজকের রেট হয়তো কম, আমি যখন অর্ডার করলাম তেল আসতে আসতে এটা তেল আমার দাম বেড়ে যেতে পারে, কিংবা আমার কাছে পৌঁছাতে পৌঁছাতে দাম বেড়ে যাবে, এটার শিপমেন্ট কস্ট আছে। তার উপরে আমরা আরেকটা সবচেয়ে বড় প্রবলেম যেটা ফেস করি তেলে, আমরা যখন মাদার ভেসেলে তেলটা নিয়ে আসি, ধরেন আপনি 1 লাখ মেট্রিক টন তেল আনলাম, আনার পরে আমাদের যেখানে অ্যাঙ্কারেজ, যেখানে আমরা ডেপোতে নামাবো, ওইখানে আমাদের লাইটারেজ ভেসেল দিয়ে, ওটা ছোট ভেসেল, হ্যাঁ, ছোট ভেসেলে আনতে হচ্ছে, কারণ আমাদের বড় মাদার ভেসেল ওইখানে সি ডেপথটা নাই। ডেপথটা না থাকাতে মানে বড় ভেসেলগুলো তো আসতে পারে না, নিচে লেগে যাবে। তাই আমাদেরকে বড় ভেসেল থেকে লাইটার ভেসেলে ডাউনলোড করে আবার আপনার ইয়েতে এনে, অ্যাঙ্কারেজে এনে, জেটিতে এনে আমাকে নামাতে হচ্ছে। তো এই যে মাঝখানে একটা টাইম গ্যাপ হচ্ছে, প্লাস অ্যাডিশনাল কস্ট হচ্ছে, যেটা আপনি কিন্তু ফোর্সি করছেন না আগে। এখানে আপনাকে আমি একটু থামিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে এই ক্ষেত্রে আপনারা বিভিন্ন সময়, কিংবা আমরাও দেখি যে পত্রপত্রিকায় খবর আসে, এই জায়গাতে একটা সিন্ডিকেটের কথা অভিযোগ আসে, সেটি আসলে কতখানি সত্য? দেখেন, আমি তো আপনার কথা ডিনাই করতে পারবো না, হ্যাঁ। কেন, তেলের ব্যবসা এমন একটা ব্যবসা যেটাতে অনেক কিছু ইনভলভ থাকে, আর বেনিফিট করারও অনেক স্কোপ থাকে। কারণ যেটা আমি একটু আগে বলেছি যে তেলের দাম এক থাকে না, আপ ডাউন করে। তো এখানে একটা সিন্ডিকেট অটোমেটিকলি দাঁড়ায় গেছে। গত 17 বছরে যে সিন্ডিকেটটা কাজ করেছে বা করছে, তারা কিন্তু এখনও প্রেজেন্ট আছে, বিপিসি বিল্ডিংয়ে আছে, বা আমাদের টোটাল ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে ঢুকে আছে। কেন, এটা একটা বড় বেনিফিট, ওরা কেন ছেড়ে দিবে? বাট এটাকে যদি আমাদেরকে স্ট্রিমলাইন করতে হয়, তাহলে আমাদেরকে দেখতে হবে, মানে আমাদের ইনকোয়ারি করে দেখতে হবে, সরকারের উচিত এটাকে পজিটিভ সেন্সে দেখে যে এটা সিন্ডিকেট ব্রেক করে। এখানে আপনি একটু যদি পরিষ্কার করে দেন, সিন্ডিকেটটা আসলে কিভাবে হচ্ছে? সিন্ডিকেটটা কুড বি এনিথিং। সিন্ডিকেট আপনার, আমরা যেরকম মাদার ভেসেল থেকে যখন ডটার ভেসেলে দিই, মাদার ডটার ভেসেলে, ছোট ভেসেলে আনি, জাহাজ থেকে যখন তেলটা ছোট জাহাজে যখন নামাই, ছোট ভেসেল তো আমাদের নিশ্চয়ই আমাদের প্রিন্সিপালরা সাপোর্ট দিচ্ছে না, বা ওরা আমাদেরকে ছোট ভেসেলটা এখানে সাপ্লাই, আমরা ছোট ভেসেল যেটা আমরা এখানে লোকালি পাচ্ছি ওটাই হায়ার করে ওটা নিয়ে, ওই হায়ারিং পয়েন্টে যে আমাদের প্রাইস কন্ট্রোল নাই, ওটা তখন ওই দিন তখন যেই মূল্যে চাবে ওই মূল্যে দিয়ে আমাকে তেলটা অফশোর করতে হবে। কারণ আমার মাদার ভেসেলও ছাড়তে হবে, কেন আমার যখন ওখানে ডিসচার্জ ডিলে হবে, আমার ডিসচার্জ কস্টটা কে দিবে? এটা তো আমার প্রিন্সিপালের উপরে পড়ে যাবে, তার উপরে আবার আমার ছোট ভেসেলের কস্ট চলে আসবে। তো এখানে কিন্তু একটা বড়, তো ওই সিন্ডিকেট, ইট কুড বি ছোট ভেসেল, ইট কুড বি প্রাইস অ্যাকসেপ্টেন্স, যে আমরা সরকারকে কি প্রাইসটা অফার করছি, ইন্টারন্যাশনাল প্রাইস কি, আমরা কি প্রাইসটা, এই জায়গায় ট্রান্সপারেন্সির ঘাটতি আছে, ট্রান্সপারেন্সি ঘাটতি আছে। প্লাস আমার মনে হয় এটা যদি সরকার নিজ উদ্যোগে আইদার বিপিসির কিছু ভেসেল দিয়ে বা নেভি সহযোগিতা নেয়, আমার মনে হয় এটাতে আমরা হয়তো অনেক এখানে অ্যাডভান্টেজ পেতে পারি, বা কোনো ইজি একটা সলিউশনে আসতে পারি। তা অ্যাটলিস্ট একটা ফিক্সড রেট থাকলে এই ডটার ভেসেলে, এই ছোট ভেসেলে, আমার মনে হয় আমাদের জন্য অনেক সুবিধা হবে। তার মানে আপনি পরিবহনের ক্ষেত্রে সমস্যার কথা বললেন, পাশাপাশি ব্যাংকের একটা ঝামেলার কথাও আপনি বললেন, তাহলে সেক্ষেত্রে এই জ্বালানি তেলের ক্ষেত্রে সরবরাহ যাতে নিশ্চিত থাকে, দামটাও যাতে ভায়াবল থাকে, সবকিছু মিলে এই ক্রাইসিস থেকে উত্তরণের ক্ষেত্রে আপনার সমাধানটা কি হবে জ্বালানি তেলের ক্ষেত্রে? জ্বালানি তেলের ক্ষেত্রে দেখেন, যদি ফার্স্ট অফ অল ব্যাংকিং প্রবলেমটা সলভ করে দেয়, এলসিটা অফ করে, যদি আমরা প্রথমত আমরা কিন্তু একটা নির্ধারিত সোনালী ব্যাংক দ্বারা এলসি করি,
আর আপনাকে বুঝতে হবে সোনালী ব্যাংক কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় অ্যাকসেপ্টেড না অ্যাজ আ ইন্টারন্যাশনাল এলসি গিভিং ইভেন সোনালী ব্যাংকে অ্যাড কনফার্মেশনের ইয়েও নাই। তো আপনাকে ডিপেন্ড করতে হয় ফরেন ব্যাংকের উপরে। অন্য ব্যাংক কেন নয়? না, এটা সরকারের একটা সিদ্ধান্ত নির্ধারণ করে দিয়েছে। জি, আপনার বুঝতে হবে যে ফরেন ব্যাংক অ্যাড কনফার্মেশন দেয়, লোকাল ব্যাংকরা মোর ফ্লেক্সিবল, মোর ইউজ টু, যে ওরা রেগুলার এলসি উপরে ফরেন এলসি উপরে হ্যান্ডেল করে, ওদের জন্য এটা মোর ফ্লেক্সিবল এটা হ্যান্ডেল করা। তো সরকারের উচিত যে এটা একটু ওপেন করে দেওয়া। আরেকটা যদি এলসি বাদে যদি আমরা কোনো সিস্টেমে যেতে পারি। কি সেটা? এলসি বাদে কি সিস্টেম হতে পারে? ইট কুড বি স্পট বাই। স্পট বাইতে প্রত্যেক দিন তেলের প্রাইস আপ ডাউন করে, যেই দিন যেই প্রাইস পাচ্ছে যত হাজার মেট্রিক টন, ওই প্রাইসটাকে যদি বুক করে ওই অ্যামাউন্টটা ব্যাংকের মাধ্যমে কনফার্মেশন দিয়ে আমরা স্ক্রু অ্যাকাউন্টে বা ব্যাংকের গ্যারান্টি দিয়ে আটকাতে পারি, তো ওই শিপমেন্টটা হয়ে যাচ্ছে। আমি ওই তেলটার পেমেন্টও আমার যে প্রিন্সিপাল, সে কনফার্ম অ্যান্ড আশ্বস্ত পাচ্ছে যে আমি টাকাটা পাচ্ছি। আমাদের এখানে যেটা হচ্ছে, আমরা যেটা ফেস করি, সোনালী ব্যাংক থেকে অনেক সময় আমাদের প্রিন্সিপালরা আমাদেরকে বলে যে তোমাদের পেমেন্ট ডিলে আছে। তো এলসিতে তো পেমেন্ট ডিলে হয় না, যেটা হয় যে ব্যাংকের প্রসিজিয়ার এগুলো কমপ্লিট করতে করতে পেমেন্ট যেতে সময় লাগে। তো এইটা কেন হচ্ছে? বিকজ সোনালী ব্যাংক ইজ নট অন আ ডেইলি বেসিস ইউজ টু দিস। বুঝতে পেরেছি। তার মানে এখানে এই এলসি সিস্টেমটাতে একটা পরিবর্তন আনার কথা আপনি বলছেন, বিশেষ করে তেল আমদানির ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি বিকল্প হিসেবে স্পট বাইং এর কথাও বলছেন। তাতে করে কি সংকট অনেকখানি কেটে যাবে বলে আপনি মনে করছেন? অ্যাট দি মোমেন্ট আমাদের এখন দেশে যে পরিস্থিতি, স্পট বাই ছাড়া আমাদের তেমন কোনো অপশন নাই। সেকেন্ড অফ অল, যখন আমরা এই সংকট থেকে উঠে দাঁড়াতে পারবো, আমরা যেখানে স্পট বাই করছি এরকম যদি আমাদের 10টা ভেন্ডার থাকে, প্রিন্সিপাল থাকে, আমরা তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ এসে অন রেগুলার বেসে একটা ফ্ল্যাট রেটেও আসতে পারবো। একটা প্রিন্সিপাল যখন আপনার কাছে আস্থা পাবে যে আপনি আমার রেগুলার বায়ার, সে নিশ্চয়ই আপনাকে বেনিফিটস দিবে, সে নিশ্চয়ই আপনাকে একটা ফ্ল্যাট রেট দিবে। তো তখন আমরা নেগোসিয়েশন করে এটাকে ভালো অবস্থানে আনতে পারবো। আমরা যেরকম এখন তেলের সংকটে আছি, আমরা মনে করেন আজকে আমাদের সরকার মাত্র 6 মাস, তো আমি এই সরকারকেও ব্লেম করতে পারবো না, কিন্তু আগের বিগত সরকার যেই সিস্টেম দাঁড় করে গেছে, সিস্টেম লসের কারণে আমরা আজকে ফেস করছি। তো এই সরকার যেটা করতে পারে, এই সরকার আজকে আমরা দেখছি আমেরিকার সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আমাদের সরকারের। তো আমাদের সরকারের উচিত আমেরিকান সরকারকে একটু রিকোয়েস্ট করা বা একটা নেগোসিয়েশনে আসা যে আমাদের এই ক্রাইসিসে আমাদের পাশে দাঁড়াও, আইদার তেল দাও, এলএনজি দাও, যেই সাপোর্ট দাও, দ্বিপাক্ষিক সম্পর্কগুলোকে কাজে লাগানো ইউজ করে ওরা আইদার আমেরিকা আমাদেরকে সাপোর্ট করুক তেলের ক্ষেত্রে বা গ্যাসের ক্ষেত্রে, অথবা আমাদেরকে অ্যাক্সেস করে দিক অন্য জায়গা থেকে পারচেস করতে। এমনও আছে দেশ যেখানে স্যাংশন আছে, স্যাংশন থেকে আমরা কিনতে পারি না, ওরা আমাদের ক্ষেত্রে একটু হয়তো কনসিডার করতে পারে। দিন শেষে কিন্তু আপনার বুঝতে হবে, দিন শেষে কিন্তু বাংলাদেশ বোয়িং থেকে বেশ কিছু প্লেন অর্ডার করেছে, কিনেছে। তাদের সঙ্গে তো আমাদের সম্প্রতি একটা ট্রেড এগ্রিমেন্টও হয়েছে। এক্স্যাক্টলি। সুতরাং সেটার ফেভারেও তো আমরা একটু এরকম সহযোগিতা যেতে পারি। যে জনাব সাদাত আহমেদ, আমরা এবার নিচে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আমরা বিরতির পরে এসে এলএনজি সেক্টরটি নিয়ে আমরা একটু কথা বলবো। জি দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে। আজ আমরা আলোচনা করছি বাংলাদেশের জ্বালানি সংকট নিয়ে এবং এই সংকটের নেপথ্যে কী এবং সেটির সমাধান কি হতে পারে। আমরা আলোচনার জন্য অতিথি হিসেবে পেয়েছি জনাব সৈয়দ সাদাত আহমেদ, যিনি এবিএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। যে আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। জি সাদাত ভাই, আমরা এর আগে আলোচনায় জ্বালানি তেলের বিষয়টি আমরা আলোচনা করলাম, এবার একটু আমরা আলোচনা করতে চাই এলএনজি নিয়ে। তো আমরা তো একটা সময় দেখেছি যে বাংলাদেশের গ্যাসের যে চাহিদা, সেটি আমাদের যে নিজস্ব দেশীয় যে গ্যাস, সেটা দিয়ে আমরা অনেকখানি মেটাতে পারতাম। তো একটা পর্যায়ে দেখা গেল যে আমাদের সেই গ্যাসের গ্যাস কম উত্তোলন হচ্ছে, এই জন্য আমরা একটা ক্রাইসিসে পড়লাম। তখন সরকার বিকল্প হিসেবে এলএনজি, লিকুইড ন্যাচারাল গ্যাস ইম্পোর্ট শুরু করলো। তো এইভাবে আমরা দেখলাম যে এক পর্যায়ে
এরকম করতে করতে আমরা আসলে আমদানি নির্ভরতার মধ্যে আসলে পড়ে গেছি। তো ইদানিং আমরা দেখছি যে সেই এলএনজি আশা প্লাস FSRU, অর্থাৎ আমি যদি সহজ ভাষায় বলি যে ভাসমান এলএনজি টার্মিনাল, রাইট, যেখানে ওই এলএনজিটা এসে এখানে সংরক্ষণ হয় এবং সেখানেই প্রসেস হয়ে তারপর তো পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গায় এই গ্যাসটা যাচ্ছে। সেটা বিদ্যুৎ কেন্দ্র হতে পারে, সার কারখানায় হতে পারে, কিংবা শিল্প কলকারখানায় যেতে পারে, হ্যাঁ, এমনকি সিএনজি স্টেশনগুলোতেও আসতে পারে বিভিন্ন জায়গায়। তো এই যে বিষয়টা, তো এখন যে আমরা হঠাৎ করে যে আমরা গ্যাসের একটা চাপ অনুভব করছি, মানে শিল্প কলকারখানাগুলো অনেকগুলো বন্ধ হয়ে গেছে, অনেক জায়গায় গ্যাসের চাপ নাই, এই সংকটটা আসলে কেন? দেখেন, প্রথমত আপনি একটা রাইটফুল কথা বলেছেন যে এলএনজিটা আমরা বিদেশ থেকে আমদানি করি। হ্যাঁ, তো এলএনজির উপরে আমরা নির্ভরশীল হয়ে গেলাম কেন? বাংলাদেশ তো গ্যাসের উপরে ভাসছে, জি, ঠিক না? ন্যাচারাল গ্যাসের উপরে, মানে ন্যাচারাল গ্যাসের উপরে আমরা ফ্লোট করছি। আমাদের বে অফ বেঙ্গলে 28টা ব্লক আছে। হ্যাঁ, তো এই ব্লকগুলা আমরা কিন্তু এখন পর্যন্ত ইউটিলাইজ করতে পারিনি, ড্রিলিংয়েও যেতে পারিনি, বা আমরা ইন্টারন্যাশনাল টেন্ডার করে এটাকে কোনো ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্ট এনে এটা কাজ শুরু করতে পারিনি। এটার জন্য আমরা কিন্তু অনেক পিছায় যাচ্ছি, এক। দ্বিতীয়ত, এই এলএনজি যখন ইম্পোর্ট করা শুরু হলো, বা এলএনজির উপরে যখন আমরা প্রথমত নিজেদেরকে রেস্কিউ করার জন্য নির্ভরশীল হলাম, তখন দেখা গেল এখানে একটা বড় অঙ্কে বেনিফিট আছে ইন বিটুইন আপনার ইম্পোর্ট অ্যান্ড সাপ্লাই অ্যান্ড দেন ডেলিভারির মধ্যে, ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, তো এইটার মধ্যে একটা ভালো অঙ্কে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা কিছু মানুষের জন্য বেনিফিট, ওই বেনিফিটটাই কিন্তু একটা সিন্ডিকেটের হাতে। তো এই জন্যে আমরা দেশটাকে এলএনজির উপরে নির্ভরশীল করে রেখে দিয়েছে। এখন বিগত সরকার কি করেছে এটা আমি বলতে পারবো না, বলার অপেক্ষা রাখেন। এখন যেটা হচ্ছে যে ওই এফেক্টটা আমরা এখন পাচ্ছি। এখন এই সরকার, আমাদের এই সরকারের উচিত, বা আমার একটা অনুরোধ থাকবে যে এই সরকারের উচিত যে এলএনজি থেকে আমরা যত তাড়াতাড়ি নিজস্ব উৎপাদন ব্যবস্থায় যেতে পারি। এটা একটু লং টার্ম, বাট ওই প্রসেসটা শুরু করতে হবে, এক। সেকেন্ড হচ্ছে এলএনজি আমরা যখন সোর্সিং করছি, আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি আমাদের মানে প্রিন্সিপালসগুলো, আমাদের সিন্ডিকেটের উপরে, আমাদের মেইন সোর্সগুলো। তো আমাদের যেটা মানে খুঁজে বের করতে হবে যে আমরা G2G করি কি যেটাই করি, আমাদের এলএনজি সবচেয়ে লোয়েস্ট প্রাইসে যেখান থেকে আনতে পারবো আপাতত ওখান থেকে এনে কার্যকর করা। আমাদের এলএনজিতে আরো প্রবলেম আছে, যেরকম আপনি এফএসআরইউ বলছেন। এফএসআরইউতে আমরা ডিপেন্ডেন্ট আছি দুইটার মধ্যে, একটা বোধহয় বন্ধ ছিল, একটা 60% কাজ করছিল, তারপর এখন তার মানে মাত্র দুইটা। জি, অর্থাৎ এলএনজি ইম্পোর্ট করে আমরা যেখানে সংরক্ষণ করি সেই ভাসমান টার্মিনাল হচ্ছে দুইটা। তো এইটা দুইটা খুব কম না? আমাদের এখন এই সরকার আমাদেরকে আরো 3টার পারমিশন দিচ্ছে, যেটার মধ্যে একটা হয়তো অলরেডি আন্ডার ডিসকাশন, ফাইনালাইজ হয়ে যাবে, আর দুইটা এখনো ওপেন আছে ফর অফার, মানে প্রপোজালের জন্য। তো এখন 3টা হলে আরো ভালো হবে, দেশের জন্য ভালো হবে। কিন্তু আমি আবারও ফেরত যাচ্ছি, আমরা এলএনজির উপরে ডিপেন্ডেন্ট যেন পুরোপুরি না হয়ে যায়। কেন আপনি নিজেই বলেছেন দেশীয় গ্যাসের উপরেই নির্ভর রাখতে চান। আপনি নিজেই বলেছেন এলএনজি দিয়ে আমরা ইলেকট্রিসিটি, কলকারখানা, সার দিয়ে আপনি ইলেকট্রিসিটি ইয়ে করছেন, কলকারখানা, সার, আপনি বলছেন ন্যাশনাল গ্রিড লাইনে গ্যাস দিচ্ছে, যেই গ্রিড লাইন থেকে বাসা বাড়িতে যেই গ্যাস যাচ্ছে, সিএনজি স্টেশনে সেম গ্যাসই যাচ্ছে, ভিন্ন গ্যাস না। সিএনজি স্টেশনে ওই বাসার চুলার গ্যাসই যাচ্ছে, ওই গ্যাসটাকেই কম্প্রেস করে ওরা গাড়িতে দিচ্ছে। মানে আমাদের এখন টোটাল গ্যাসের চাহিদা তো হচ্ছে দৈনিক প্রায় মানে 4000 MMCF, তার মধ্যে আমরা এলএনজি থেকে পাচ্ছি কত, প্রায় কত এলএনজি আমাদের ইম্পোর্ট হয় হচ্ছে 8-10 মিলিয়ন টনের মতো। হ্যাঁ, আরো বেশি। বাট আপনি যেটা বলছেন যে চাহিদা আমাদের তো হচ্ছে অনেক বেশি, আমরা এখন হচ্ছে 3/4 প্রোডাকশন বা ক্যাপাসিটিতে চলছি। তো এখন যেটা হচ্ছে, যেটা আপনি বলছেন যে প্রবলেম যেটা আমরা ফেস করছি, এলএনজি আমরা কত তাড়াতাড়ি সোর্সিং করতে পারি, এক। সেকেন্ড হচ্ছে আমরা ডিজেল, ক্রুড পাশাপাশি কত সোর্সিং এ আনতে পারি। আর শুধু ডিজেল, ক্রুড আনলে বা এলএনজি আনলেই আমাদের প্রবলেম সলভ হবে এমন না।
আমরা আনার পরে আমাদের রিফাইনারি কই, মানে পরিশোধন করতে হবে। হ্যাঁ, আমার রিফাইনারি হচ্ছে মাত্র 2টা, তো রিফাইনারিও তো আপনার 2টা পুরা দমে চলছে না, তো আপনার আরেকটা থার্ড রিফাইনারিতে যাওয়া উচিত। কেন কোনো ইন্ডাস্ট্রি, কোনো প্লান্ট, কোনো কিছু আপনি 2টা প্লেন দিয়ে একটা এয়ারলাইন সাকসেসফুল করতে পারবেন না, আপনার 3টা লাগবে, কেন একটা যে কোনো সময় নষ্ট হতে পারে। তো আপনার 2টা রিফাইনারি দিয়ে আপনি পুরো দেশকে ব্যাকআপ করছেন। আরেকটা রিফাইনারি থাকলে একটা যদি ড্যামেজ হয় আরেকটা ব্যাকআপ দিবে ওটা রিপেয়ার হওয়া পর্যন্ত। তো আমাদের রিফাইনারিও করতে হবে, এফএসআরইউ যেরকম 3টা পারমিশন পেয়েছে, রিফাইনারির জন্য আরো আমার মতে আরো 1-2টা পারমিশন হওয়া উচিত। তার মানে আপনি বলছেন যে ভাসমান এলএনজি টার্মিনাল যেমন আরো দরকার, একই সঙ্গে রিফাইনারিও আমাদের আরো দরকার। আমি আবারও বলবো যে আমি এক্স্যাক্টলি ওইটার পক্ষপাতী না যে ভাসমান অনেক দরকার, 3টা দিয়েছে গুড এনাফ, রিফাইনারি আমাদের দরকার। আর আমাদের যেটা মেইন দরকার যে আমাদের দেশের পণ্য যেটা হচ্ছে গ্যাস, যেটার উপরে আমরা ভাসি, সেই ব্লকে গ্যাস অনুসন্ধানের জন্য উদ্যোগ নেয়া। এক্স্যাক্ট। এরই মধ্যে কিন্তু গতকাল অর্থ উপদেষ্টা বলেছেন যে সামনের নভেম্বরের দিকেই তারা এই ব্লকে গ্যাস অনুসন্ধানের জন্য টেন্ডার তারা আহ্বান করবেন। তারা সেটি আমাদেরকে জানিয়েছেন। তো সাদাত ভাই, আমরা আরেকটি বিরতি নিচ্ছি, বিরতির পর এসে আবার আপনার সঙ্গে কথা বলতে চাই এই বিষয়টি নিয়ে। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি জ্বালানির নিরাপত্তা নিয়ে এবং সাম্প্রতিক যে জ্বালানি সংকট সেটির সমাধান কিভাবে হতে পারে সেসব বিষয় নিয়ে। যে আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। তো জ্বালানির নিরাপত্তার ক্ষেত্রে আরেকটি বড় বিষয় হচ্ছে সিএনজি। আমরা যেটি দেখছি যে সিএনজির ক্ষেত্রেও আমরা দেখছি যে এখানেও বিভিন্ন সময় সমস্যা হচ্ছে, সেটা সরবরাহজনিত সমস্যা হোক কিংবা দামের ক্ষেত্রে হোক। যখন তখন আমরা দেখছি যে দাম বাড়িয়ে যাচ্ছে, আবার সাপ্লাই কমে যাচ্ছে, এবং সেই সঙ্গে এখানে ওই সিন্ডিকেটের অভিযোগও আসে অনেক সময়। তো এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই, এটির আসলে সমাধান কিভাবে হতে পারে? আচ্ছা, সিএনজি সেক্টর আপনি বলছেন দাম বেড়ে যায়, কমে যায়, এটা কেন হয় আসলে? আচ্ছা, প্রথমত সিএনজি সেক্টরটা মানে প্রাইভেট সেক্টরে এসছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে। উনি আমাদেরকে প্রাইভেট সেক্টরে প্রথমত সিএনজি অ্যালাউ করে। আমরা যখন সিএনজি মার্কেটে আসি, আমাদের পুরো ঢাকা শহর বলেন, দেশ বলেন, বেশ পলিউশনে ভরা ছিল। সিএনজি ওয়াজ দ্য অনলি সলিউশন টু দ্য পলিউশন, যে আমরা নিঃশ্বাস নেওয়া শুরু করলাম, বায়ু দূষণটা অনেকখানি। তো এটার ভালো এফেক্টও আছে। হ্যাঁ, একই সাথে আমরা যারা সিএনজি স্টেশন ওনার্স, যারা মালিক, তো আমরা কি, আমরা হচ্ছে ভেন্ডার মিন্স আমি হচ্ছে একজন এক স্বার্থে এক কথায় দোকানদার। তো আমি সরকার থেকে গ্যাসটা নিচ্ছি, কম্প্রেস করছি, আমি গ্রাহকের কাছে বেচে দিচ্ছি, আমার কমিশন হচ্ছে নির্ধারিত সরকার দ্বারা। তো সরকার দ্বারা যখন আমি একটা মিনিমাম কমিশনে নির্ধারিত আছি, এখানে আমার কিছু করার নেই। গ্যাসের প্রাইস যে বাড়ছে, এটা সরকার বাড়াচ্ছে। তো সরকার যখন বাড়াচ্ছে, আমার কমিশন কিন্তু বাড়ছে না, আমার কমিশন ওখানে আটকে আছে। আপনাদের কমিশন যে বাড়ছে না, একই কমিশন কত বছর ধরে আছে? একই কমিশন, আমাদের কমিশন আপনার গত 15 বছরে বাড়ে নেই। তো আপনি ধরে নেন 15 বছরে যদি আমাদের কমিশন না বেড়ে থাকে, মার্কেটে সবকিছুর দাম বেড়েছে, আপনার ইলেকট্রিসিটির দাম বেড়েছে, আপনার পরিচালনা ব্যয় বেড়েছে, জীবনযাত্রায় বাজারের দাম বেড়েছে। তো আমাদের যদি ওই কমিশন দিয়ে টিকে থাকতে হয়, তাহলে আমরা কতটুকু ছাড় দিচ্ছি এটা আপনাদের বুঝতে হবে, এটা জনগণের বুঝতে হবে। এটা একটা। আরেকটা হচ্ছে যে সিএনজি, আপনি বলছেন যখন তখন দেখা যায় যে কোনো আন্দোলনের ডাক বা কোনো কমিশনের ডাক, এই ডাক। তো এখন দেখেন আমাদের বেঁচে থাকা, কিছুদিন আগে একটা হুমকি দিয়েছিলেন যে আন্দোলনে যাবেন, আমরা হুমকি দিনে আমরা বেঁচে থাকার ডাক দিয়েছিলাম যে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমরা পারছি না। কেন? ইলেকট্রিসিটি বিল আপনার 3 বার বেড়েছে, কিন্তু গ্যাসের কমিশন বাড়ে নাই। আপনার বাকি সবকিছুর দাম বাড়ছে, গ্যাসের দামও বেড়েছে, কিন্তু আমাদের বিলিং এ গ্যাসের দামও বেড়েছে, কিন্তু আমাদের কমিশন বাড়েনি। তো আমরা ওই প্রথম যে কমিশন ছিল, ওই 60 টাকা থেকে আমরা
এখন পর্যন্ত টেনে যাচ্ছি, তা আমাদের কাছে এখন আর নাই। এখন আপনারা কত চান? এটা না, যৌক্তিক? আমাদের যৌক্তিক একটা আমরা বিপিসিতে একটা অফার দিয়ে এসেছি, প্রপোজাল দিয়ে এসেছি যে আমরা মিনিমাম 12 টাকা চাচ্ছিলাম যে আমাদের বেঁচে থাকার জন্য। কেন আমাদের দেখা যায় যে সব বিল দিয়ে, ওভারহেড দিয়ে, ইলেকট্রিসিটি দিয়ে, গ্যাস বিল দিয়ে, তার উপরে আপনার এটা বুঝতে হবে আমাদের এই যে গ্যাস কানেকশন নিতে হয়, এটার জন্য আমাদেরকে ব্যাংক গ্যারান্টি দিতে হয় টু তিতাস, মানে যেই সেক্টর তিতাস বাখরাবাদ যেখানে আছে। কিন্তু এই ব্যাংক গ্যারান্টিটা যে আমাদেরকে দিতে হচ্ছে, এটাও আমাদের উপর একটা চাপ, এটাও কিন্তু এটার সাথে রিলেটেড। তো আমাদেরকে সরকার কোনো একটা ইজ তো দিবে, কমিশনটা বাড়াবে, ব্যাংক গ্যারান্টিটা হয়তো কমায় এই দিবে, বিজনেসটাকে সহজ করার উপায় করে দিতে হবে। স্যার ভাই, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তো আপনার সার্বিকভাবে এই জ্বালানি সেক্টর নিয়ে আর কি বলার আছে? আমার মতে আমি অনুরোধ করব আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এদিকে একটু নজর দেয়, যে জ্বালানি এই মানে মন্ত্রণালয় বা এই জ্বালানি বিষয়ে এটা যদি একটু ঘাটায় দেখে যে কি করা যায়, কিভাবে সিন্ডিকেট ভাঙা যায়, কিভাবে লো প্রাইসে আনা যায়, কিভাবে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের ফ্রেন্ডলি দেশগুলো থেকে সহযোগিতা পেতে পারি, এক। আর সেকেন্ড অফ অল, এটার সাথে কিন্তু জনসচেতন মানুষকে হতে হবে। এটা আমাদের সরকার কিভাবে আনতে পারবে, যেরকম আপনি যদি দেখে নেন ইলেকট্রিসিটি অপচয়, এটা কিন্তু আমার এই জ্বালানির উপরেই আসছে ঘুরে ফিরে। মানে দায় শুধু সরকার না, জনগণেরও আছে, তাই? অফকোর্স। আপনি ফর এক্সাম্পল আপনাকে আমি বলি, আপনাদের টিভি চ্যানেল, আপনাদের আজকাল ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, সোশ্যাল মিডিয়া আছে, আপনার অ্যাড দিতে হবে, আপনি টিভি চ্যানেলে আসেন, ডিজিটাল প্ল্যাটফর্মে আসেন, আপনি বিলবোর্ড দিয়ে ফ্লাড লাইট দিয়ে ভরে রেখেছেন, এটা তো আমাদের দরকার নেই। আমাদের দোকানপাট তো রাত 10টা পর্যন্ত খোলা দরকার নেই, আপনি দোকানপাট 6টা 7টায় বন্ধ করে দেন না। আমাদেরকে তো সচেতন হতে হবে যে আমরা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। সরকারের উচিত জনগণকে বুঝতে দেওয়া যে আমরা ক্রাইসিসে আছি। এখন আপনি যদি জনগণকে এত আদর করে রাখেন, জনগণ ওর এফেক্টটা বুঝছে না। জি জি জি। কিন্তু আমরা দুনিয়াতে একটা যুদ্ধ চলছে, যেটার এফেক্ট আমরা পাচ্ছি। জি, তো আমরাও আশা করছি যে সরকার তার দিক থেকে যতগুলো দরকারি পদক্ষেপ সেগুলো নেবেন, এবং একই সঙ্গে আপনি যেটি বললেন যে আমাদের জনগণেরও সচেতন হওয়ার দরকার আছে। তো আমরা আশা করি জনগণও এই বিষয়টিকে গুরুত্ব দেবেন। তো এই ছিল আজকের আমাদের আয়োজন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গে থাকুন।